আজকে সেই প্রার্থী তালিকা থেকে প্রায় ৭৪ জন প্রার্থী তাদের নাম বাদ চলে গেছে। সেই অসিত মজুমদার তিনি এবারে টিকিট পেলেন না, তার জায়গায় টিকিট দেওয়া হলো দেবাংশু ভট্টাচার্যকে। দলের মধ্যেই যে গোষ্ঠীকোন্দল সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে। আজকে সেই শওকত মোল্লাকে ক্যান্ডিডেট না করায় আজকে অনুগামীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। সেই তাপস রায়কে বরানগরে ক্যান্ডিডেট করা হলো না। আজকে সিপিএমের বলো, আজকে কংগ্রেসের বলো, আজকে বিজেপির বলো এবং সর্বোপরি শাসক দল বলো, কেউ কিন্তু ভালো নেই। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকশন রিয়াকশানে। রাজ্যে বিধানসভা নির্বাচন, যত বিধানসভা নির্বাচন এগোচ্ছে ততই চাপানুতর বাড়ছে। প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা আস্তে আস্তে ঘোষণা করে দিয়েছে। আর এর মধ্যেই তৃণমূল কংগ্রেস যখন তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলো, জেলায় জেলায় বিক্ষোভ দেখতে পাওয়া গেল। যারা গত বছরও প্রার্থী হয়েছিল, গত নির্বাচনে, তার আগের নির্বাচনেও প্রার্থী হয়েছিল, এরকম বহু লোক রয়েছেন যারা এবারে টিকিট পেলেন না। তারা বিক্ষুব্ধ তৃণমূল নেতায় পরিণত হলেন। জেলার বিভিন্ন জায়গায় এই ছবি উঠে আসছে। শুধু তাই নয়, যারা একটা সময় রাজ্যের মন্ত্রিত্ব সামলেছেন তারাও আজকে টিকিট পাচ্ছেন না। এই নিয়ে কিন্তু যে চাপা সন্ত্রাস, দলের মধ্যেই যে গোষ্ঠীকোন্দল, সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে। আর এই গোটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীদা, জেলা জুড়েই কিন্তু এই ছবি উঠছে যে যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হলো তারপর বিভিন্ন জায়গায় তৃণমূলের যারা প্রাক্তন বিধায়করা ছিলেন, আগে বিধায়ক ছিলেন, ভেবেছিলেন যে এবারেও তারা টিকিট পাবেন, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। দলের বিরুদ্ধে গিয়েও আজকে তারা কথা বলছেন। ক্রিকেটের যেমন ২২ গজের লড়াই রয়েছে, বঙ্গ ভোটেও কিন্তু লড়াই রয়েছে, তবে ২২ গজ নয়, সেটা অনেকটা চওড়া হয়েছে। কারণ ২৯৪টি আসনের লড়াই। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ২৯৪টার মধ্যে ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা এখনও প্রার্থী তালিকা নিয়ে কি করবে সেটা এখনও সংশয় রয়েছে। তবে বামেরাও প্রার্থী তালিকা ঘোষণা করেছে, বিজেপিও প্রার্থী তালিকা ঘোষণা করে। কিন্তু প্রশ্ন উঠে আসছে, তৃণমূলের যে প্রার্থী তালিকা দেখলাম তাতে করে ২০১৬, ২০২১ এই পরপর দুটো বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যারা প্রার্থী ছিল আজকে সেই প্রার্থী তালিকা থেকে প্রায় ৭৪ জন প্রার্থী তাদের নাম বাদ চলে গেছে। সেখানে রাজ্যের মন্ত্রী রয়েছে, বিধায়ক রয়েছে, এবং এই প্রার্থী তালিকা থেকে বাদ পড়া এই বিধায়করা, অর্থাৎ যেখানে বলছে তারুণ্যের সাথে অভিজ্ঞতার মেলবন্ধনেই ২০২৬-এর এই নির্বাচন করতে চাইছে শাসক বা বিরোধী, সেখানে তারুণ্যতা একটা সুযোগ পেয়েছে। যেমন তোমাকে বলি, উত্তরবঙ্গের কথা যদি বলি, উত্তরবঙ্গে দীর্ঘদিনের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, তারপরে জেলা, তারপরে রাজ্য স্তরে রাজনীতি করা সৌরভ চক্রবর্তী, একেবারে পরিচিত মুখ উত্তরবঙ্গে। আজকে সেই সৌরভ চক্রবর্তী তিনি আশাবাদী ছিলেন, তার অ্যাক্টিভিটি, তার দলের প্রতি একনিষ্ঠতা, দলের প্রতিটা অনুষ্ঠানকে সাফল্য করা, সেই সৌরভ চক্রবর্তী এবারে টিকিট পেল না। অর্থাৎ পুরনো বা নতুন কিছু না, সৌরভ চক্রবর্তী টিকিটই পেল না। ফলে সৌরভ চক্রবর্তীর মধ্যে রাতারাতি একটা ক্ষোভ তৈরি হলো এবং বলতে শুরু করলো যে যারা তৃণমূলে নতুন এলো, যারা তৃণমূলে সেদিন এলো, তারা টিকিট পেয়ে গেল, অথচ তৃণমূলের জন্মলগ্ন থেকে যারা তৃণমূলটা করলো তারা তৃণমূলে টিকিট পেল না। এবার আসি অসিত মজুমদার, তৃণমূলের বর্ষিয়ান সদস্য নয়, বর্ষিয়ান নেতা। সেই অসিত মজুমদার তিনি এবারে টিকিট পেলেন না, তার জায়গায় টিকিট দেওয়া হলো দেবাংশু ভট্টাচার্যকে। দেবাংশুকে সমর্থন করেছে, কিন্তু তিনি বলেছেন রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নিলেন, অর্থাৎ তিনি আর দেবাংশুর হয়ে আর প্রচারে নামবেন না। কিন্তু দেবাংশুকে সমর্থন করছে, কিন্তু তার নির্বাচন প্রচারে যাবে না। তাহলে দেবাংশুর নির্বাচনের লড়াইটা আরও খানিকটা কঠিন হয়ে গেল। উত্তরবঙ্গে যেমন সৌরভ সরে যাওয়াতে কঠিন হলো,
ক্যানিং পূর্বে এই যে শওকত মোল্লা দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশে তিনি দায়িত্বে ছিলেন। আজকে শওকত মোল্লাকে ক্যানিং পূর্ব থেকে তুলে এনে ভাঙড়ে ফেলে দেওয়া হলো। ভাঙড় একটা চ্যালেঞ্জিং জায়গা, দেখো অস্বীকার করার কোনো জায়গা নেই। আইএসএফের ওখানে যে পরিমাণে ভোট বা যে পরিমাণে সমর্থক রয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের অতটা নেই। যদি থাকতো তাহলে আইএসএফ 2021-এ কখনোই জিততে পারতো না। এ তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তুমি দেখো বামেদের সাথে জোট করেছিল, বামেদের সাথে জোট করার পরেও বামেরা সারা রাজ্যে একটা আসন জিতে আসতে পারেনি। কিন্তু আইএসএফ নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে একমাত্র জয়ী হয়েছে। ফলে সেই ভাঙড়ে যখন এই শওকত মোল্লাকে নিয়ে আসা হলো, তাতে করে ক্ষোভ তাপ উত্তাপ বাড়ছে ক্যানিং পূর্বে। কারণ ক্যানিং পূর্বে তার যারা অনুগামী বা সেখানকার যারা ভোটার, তারা তো শওকত মোল্লাকে দেখেই তো তারা মূলত এই নির্বাচনগুলোতে গিয়েছিল। আজকে সেই শওকত মোল্লাকে ক্যান্ডিডেট না করায় আজকে অনুগামীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এবং এই ক্ষোভটা কিন্তু সারা রাজ্য জুড়েই। কথা বলার কোনো, অস্বীকার করার কোনো জায়গাই নেই। আজকে তুমি দেখো একসময় যারা দলকে প্রতিদিন প্রতিনিয়ত একটু একটু করে দলকে সাহায্য করেছে বা দলের পাশে থেকেছে, সেই লোকগুলো আজকে টিকিট পাচ্ছে না, সেই লোকগুলো তাদের পছন্দের প্রার্থী পাচ্ছে না। আজকে দল যাকে মনে করছে, যেখানে মনে করছে সেখানেই ফেলে দিচ্ছে। এবার তোমরা বোঝো তোমাকে ওখান থেকে জয়ী করতে হবে। এটা অত্যন্ত কঠিন, এবং বলতে নেই যে একেবারে মাটি কিন্তু গরম হচ্ছে। আজকে তুমি বিজেপির মধ্যে যদি দেখো, আজকে শাসক দলের মধ্যে দেখো ঠিক একই ছবি। দুই যুযুধান শিবির রাজ্যের শাসক বা বিরোধী, প্রত্যেকের মধ্যে কিন্তু ঠিক একই ছবি উঠে আসছে। কোথাও পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, কোথাও নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল, হাতাহাতি, মারামারি। আজকে বিজেপির কথা যদি বলতে হয়, তাহলে কেন কৌস্তব বাগচি টিকিট পাবে না? কেন তাপস রায়ের মতো একজন বর্ষিয়ান নেতা তিনি প্রার্থী তালিকার প্রথম লিস্টে জায়গাই পেলেন না? আজকে এই তাপস রায় একসময় তৃণমূল কংগ্রেস ছেড়ে, মানে রাজ্য বিধানসভার তিনি মুখ্য সচেতক ছিলেন, সেই তাপস রায় যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন, প্রথমে তিনি নির্বাচনে একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু তারপরে 21-এর মতো এই রকম একটা নির্বাচন, তাপস রায়ের মতন একজন ক্যান্ডিডেট যেখানে দাঁড়াবে সেখানেই জেতার একটা হাই চান্সেস ছিল। বরানগরে আজকে যেখানে সজল ঘোষকে দেওয়া হয়েছে, এই বরানগর তো তার কি বলবো কেন্দ্র তাপস রায় এইখান থেকে প্রথম বামফ্রন্ট আরএসপির প্রার্থীকে সেখানে পরাজিত করেছিল। সেই তাপস রায়কে বরানগরে ক্যান্ডিডেট করা হলো না, সেখানে সজল ঘোষ যেহেতু বাই ইলেকশনে সেখানে দাঁড়িয়েছিল, তাই তাপস রায়ের পরিবর্তে ওখানেই সজল ঘোষকে দেওয়া হলো। কিন্তু তরুণজ্যোতি তিওয়ারির কথা বলো, আজকে তরুণ তুর্কি নেতা প্রতিদিন পার্টির জন্য কখনো টিভিতে কখনো আদালতে লড়াই চালিয়ে যাচ্ছে। আজকে কৌস্তব বাগচি, সে তো তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বলে নিজের মাথার শখে চুলটা পর্যন্ত কেটে ফেলে ন্যাড়া হয়ে গেছে, আজও পর্যন্ত মাথায় চুল গজাতে পারছে না। আজকে শঙ্কুদেব পান্ডা সেও এসেছিল, সে মুকুলের হাত ধরে এই বিজেপিতে পা রেখেছিল। আজকে নন্দীগ্রামে যদি শুভেন্দু অধিকারী প্রার্থী না হয়, তাহলে নন্দীগ্রামের মানুষ কি মেনে নেবে শুভেন্দুর জায়গায় রাম শ্যাম যদু মধুকে দাঁড় করিয়ে দিলে? সেটা আমি যেমন মেনে নেবে না, তেমনই প্রতিটা একেবারে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত, সাগর পর্যন্ত প্রতিটা জায়গায় ইঞ্চিতে ইঞ্চিতে গোষ্ঠীকন্দল, লড়াই, প্রার্থী পছন্দে নেই, বিক্ষোভ। আর এই বিক্ষোভের রেস গিয়ে পড়বে কিন্তু একেবারে ব্যালট বক্সে। আজকে সিপিএমের বলো, আজকে কংগ্রেসের বলো, আজকে বিজেপির বলো, এবং সর্বোপরি শাসক দল বলো, কেউ কিন্তু ভালো নেই। আজকে রুদ্রনীল ঘোষের কথা যদি বলা হয়, রুদ্রনীল ঘোষকে যেখানে প্রার্থী করা হয়েছে সেটা রুদ্রনীল ঘোষের জায়গা, সেটা রুদ্রনীল সেখানকার ভূমিপুত্র, কিন্তু সেইখানে সেখানে মনোজ তিওয়ারি প্রার্থী হয়েছিল, মনোজ তিওয়ারিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া, মনোজকে প্রার্থী না করা, উত্তরপাড়ায় কাঞ্চনকে প্রার্থী না করা, আজকে রানা চট্টোপাধ্যায় যে বালির এতদিন বিধায়ক ছিল, সেইখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে সেখানে শিবপুরে প্রার্থী করা। আজকে রানা চ্যাটার্জির যে বিধানসভা কেন্দ্র, সেখান থেকে ওখানে পাঠিয়ে দেওয়া হলো, মানে কি, সে তো ওইখানে শিবপুরে তো একটা প্রশ্নের চিহ্নে মুখে পড়বে
যে ওইখানে হয়তো এমন কিছু করেছে, সে হয়তো ওইখানে টিকিট দেওয়া হয়নি। আজকে সোহমের কথা বলো, সোহম চক্রবর্তীকে ছিল মেদিনীপুর জেলায়, নিয়ে আসা হলো কলকাতা লাগোয়া। তাহলে এইভাবে এই যে বারবার প্রার্থী বদল এবং বর্ষিয়ান বেশ কিছু বিধায়ক টিকিট না পাওয়া, এটা কিন্তু কঠিন একটা মানে লড়াই তো রাজনীতিতে আছেই, কিন্তু গোষ্ঠী কোন্দল, অন্তর্দ্বন্দ্ব, এটাকে থেকে বেরিয়ে আসাটা প্রত্যেকের কাছে অত্যন্ত কঠিন ব্যাপার। এবং এই জায়গা থেকে কে কতটা সুযোগ সুবিধা করে নিতে পারবে, কারণ দেখো তোমার সাথে আমার শত্রুতা আছে, আমি সেটা তোমায় সামনাসামনি বলবো না, আমার যেখানে যা করার আমি সেখানে করে দেবো। ঠিক এই ভাবনাটা পার্টিতেই চলছে। আজকে তোমাকে হয়তো প্রার্থী করে দিয়েছে, কিন্তু তোমাকে আমার পছন্দ নয়, ফলে তোমাকে আমি সামনে বলতে পারছি না যে তুমি প্রার্থী হয়েছে, আমি খুশি নই, কিন্তু আমার যেখানে তোমার ক্ষতি করা সেখানে আমি করে দেবো। এইটাই চলছে। এইটা সমগ্র জায়গায়, সমগ্র জেলা জুড়ে, প্রতিটা জেলায় ঠিক একই ঘটনা ঘটছে। মন্ত্রী বলো, বিধায়ক বলো, যারা এতদিন দলে যখন এই রকম সুসময় আসেনি, দলের যখন খারাপ সময় ছিল তখন এরা কিন্তু দলের পাশে ছিল। আজকে দল তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বা তৃণমূল সুপ্রিমো বলছেন যে যারা প্রার্থী হতে পারলো না তাদের দলে অন্যরকম সুযোগ করে দেওয়া হবে, তারা সুযোগ কোনো না কোনো কাজে তাদের দেওয়া হবে। এবার যদি আমি প্রশ্ন তুলি, তাহলে মালা সাহা কী করেছিল? কাশীপুর বেলগাছিয়াতে মালা সাহা দীর্ঘদিনের বিধায়ক, রাজদেও গোয়ালার মতো সিপিএমের ওই রকম মানে দাপটে একজন বিধায়ককে পরাজিত করে মালা সাহা কাশীপুর বেলগাছিয়ায় জয়লাভ করেছিল। আজকে সেই মালা সাহাকে সেখান থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় নিয়ে এলো অতীন ঘোষকে। আজকে সেই অতীন ঘোষ আসার পরে মালা সাহা রাজ্য কমিটি তৃণমূলের এমন কোন পদে রয়েছে বলো তো? শুধু মালা সাহার হাজব্যান্ড তরুণ সাহা 1 নম্বর বোর্ডের চেয়ারম্যান, ব্যাস। মালা সাহা তাহলে পেলোটা কি? আজকে মালা সাহা 98 সাল থেকে রাজনীতি করে আসা, তৃণমূল কংগ্রেসে এলো তারা কংগ্রেস থেকে, কিন্তু সেই মালা সাহা বলো তো আজকে 2026-এ এসে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন? তার গাড়িতে লেখা থাকে এক্স এমএলএ। তাহলে মালা সাহার অপরাধটা কোথায়? তাহলে দলের দুর্দিনে তো তারা পাশে ছিল। আজকে তো প্রতিটা জায়গায়, প্রতিটা কেন্দ্রে ঠিক একই ঘটনা ঘটছে ঠিক। তবে আবারও বলতে হয়, যারা একদিন দলের পাশে ছিল, দলের দুর্দিনে, বলতে হয় অবশ্যই অসীম সরকার বিজেপির, বলতে হয় রিতেশ তিওয়ারির কথা, রাজু চক্রবর্তীর কথা, বলতে হয় সায়ন্তন বসুর কথা, যারা একসময় বিজেপি পার্টিটাকে আজকে এই জায়গায় একটু 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 করে বলে না, বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়, আজকে বিন্দু বিন্দু থেকে তারা আজকে পার্টিটাকে এই জায়গায় নিয়ে এসছে। আজকে অর্ধেককে খুঁজেই পায় না, ফিগারেই নেই, আজকে কেউ পৌঁছেই না তাদের। আজকে সব অভিনেতা অভিনেত্রী প্রথম সারি এই দল থেকে এসছে, ওই দল থেকে এসছে, তারাই এখন জায়গা পেয়ে গেছে, আজকে তাদের কেউ খোঁজ নেয় না। এটাই কিন্তু আগামী দিনে রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত ক্ষতিকর। এবং শুধু তাই নয়, এরা যে কতটা দলের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারে কোনো দলই সেটা আন্দাজ করতে পারছে না। এবার আন্দাজ করবে, কারণ এই 26-এ এসআইআরের মধ্যে দিয়ে যেহেতু নির্বাচনটা হচ্ছে, এবারে কিন্তু একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে এরাও বুঝে নেবে। বিজেপি থেকে আসা, আবারও বলছি, বিজেপি থেকে আসা অনেকেই আশা করেছিল তৃণমূল কংগ্রেসে তারা টিকিট পাবেন, তারা এমন এমন ঘটনা তাদের জীবনেও ঘটেছে, সেটা সারা জীবন সোশ্যাল মিডিয়াতে আজও তাদেরকে বয়ে বেড়াতে হয়। তাই এর ফল অবশ্যই শাসক বিরোধী উভয়কেই পেতে হবে, এটা আমার ব্যক্তিগত মত। একদমই, শাসক বিরোধী দুই দলের মধ্যেই যে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়ে গেছে, টিকিট না পাওয়াকে কেন্দ্র করে দলের অন্দরেই যে গোষ্ঠীকন্দল, তা আজকে প্রকাশ্যে। অর্থাৎ বিধানসভা নির্বাচন যে দোরগোড়ায়, সেটা একেবারেই স্পষ্ট। আর এই বিষয় নিয়ে আজকে ছিল আমাদের অ্যাকশন রিয়াকশন। প্রতি মুহূর্তে প্রত্যেক দিন বিধানসভার খুঁটিনাটি আপডেট নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।